আজ আমি তোমাদেরকে একটা দারুণ মার্ডার মিস্ট্রি সিনেমার গল্প শোনাবো, যার নাম গোলাম। এক অফিসের কর্মচারীরা মিলে এমন এক শয়তানি প্ল্যান করে যেখানে তারা তাদের বসকে ওয়াশরুমে দম বন্ধ করে মেরে ফেলে। গল্প শুরু করার আগে একটা কথা, যদি তোমরা মুভি এক্সপ্লেনেশন পছন্দ করো তাহলে এখনই এসাব্বির এক্সপ্লেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে আরো অনেক থ্রিলার আর সাসপেন্স গল্প তোমাদের জন্য আসছে। গল্পটা শুরু হয় এক পুলিশ অফিসার সন্দীপকে দিয়ে। রাতে সে ক্লান্ত হয়ে নিজের বাসায় ফেরে। হঠাৎ তখনই তার এক বন্ধুর ফোন আসে। ফোনে বন্ধু বলে, আজ তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাতে চাই। এখান থেকে আমরা বুঝতে পারি যে সন্দীপ খুব বুদ্ধিমান পুলিশ, যে কোনো কেস খুব সহজেই সমাধান করে ফেলে। এর পরের দিন আমরা দেখি একটা কোম্পানি যার নাম ভিটেক। সকালবেলায় সবাই কাজে আসতে শুরু করে। কোম্পানিতে মোটামুটি 16 জন কাজ করত। সেখানে একজন রিসেপশনিস্ট ছিল, নাম মীরা। মীরা ফোনে আরভিন নামের এক লোককে বলে, তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, আমাদের বস আসতে যাচ্ছেন। কোম্পানির বসের নাম ছিল জন। আসলে আরভিন একটা প্রজেক্ট নিয়ে বসের সঙ্গে দেখা করতে চেয়েছিল। এদিকে সত্যম নামে একজন দারোয়ান এসে মীরাকে বলে, পানির পাইপ খারাপ হয়ে গিয়েছিল, আমি সেটা বদলে দিয়েছি, এই নাও বিল। জন আসার আগে অফিসে সবাই গল্প করছিল, কেউ কাজ করছিল না। তখনই অরবিন্দ অফিসে ঢুকে। মীরা তাকে বলে, বস আসা পর্যন্ত তুমি বসে অপেক্ষা করো। অফিসে ঢুকে অরবিন্দের নজর পড়ে এক কর্মচারী গোপীর ওপর। তাকে সে পছন্দ করে ফেলে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এর মধ্যে মীরা সিসিটিভিতে দেখে জন আসছে। সে তাড়াতাড়ি সবাইকে বলে, বস চলে আসছে, সবাই কাজে মন দাও। জনের নাম শুনেই সবাই কাজ শুরু করে দেয়। জন অফিসে ঢুকেই দেখে যে মহেশ নামের একজন কর্মচারী এখনো আসেনি। সে মীরাকে জিজ্ঞেস করে, মহেশ এখনো এলো না কেন? মীরা বলে, স্যার আজ একটু দেরি হবে, তবে আসবেই। এরপর আমরা মহেশকে দেখি, সে সাইকেলে করে অফিসে আসছিল, কিন্তু বাইরে মায়ের ফোন পেয়ে কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। এইদিকে মীরা আরভিনকে নিয়ে অফিস ম্যানেজার রাজীবের কাছে যায়। সে বলে, বস বলেছেন তুমি আরভিনদের সঙ্গে প্রজেক্ট নিয়ে আলোচনা করো, বসও কিছুক্ষণের মধ্যে মিটিং রুমে আসবেন। তখন রাজীব আর আরভিন মিটিং রুমে গিয়ে প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করে। অফিসে সবাই কাজ করতে থাকে, আর কিছুক্ষণ পর লাঞ্চ টাইম হয়ে যায়। তখন আলবার্ট, গোপী আর সাগর নিচে চা খেতে যায়। অফিসে মিনওয়াইল শান্তি নামে এক বুয়ার মতো মহিলা সবাইকে কফি দিচ্ছিল। সে জনকেও কফি দেয়, কিন্তু ভুল করে কফি জনের শার্টে ফেলে দেয়। জন শার্ট পরিষ্কার করতে ওয়াশরুমে চলে যায়। শান্তি এরপর আবার অফিস পরিষ্কার করতে থাকে। এদিকে রাজীব মিটিং রুমে অনেকক্ষণ ধরে বসের অপেক্ষা করছিল। পরে সে এক কর্মচারীকে জিজ্ঞেস করে, স্যার কোথায়? কর্মচারী বলে, স্যার তো ওয়াশরুমে গেছেন। তখন রাজীব ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ পরও জন ওয়াশরুম থেকে বের হয় না। তখন রাজীবের সন্দেহ হয়। সে ওয়াশরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে, আর সেখানে ভেতরে ঢুকতেই সবাই দেখে যে জনের লাশ পড়ে আছে। এটা দেখে রাজীব ভয় পেয়ে যায়। জনের মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে সবাই পুলিশকে ফোন করে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর সন্দীপ তার অফিসারদের নিয়ে ভিটেক কোম্পানিতে আসে। তারা জনের লাশ ভালোভাবে পরীক্ষা করতে থাকে। তখন সন্দীপের কাছে কমিশনারের ফোন আসে। কমিশনার বলে, যেই জনকে খুন করেছে তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে। এদিকে এক অফিসার সন্দীপকে বলে, স্যার জনের মৃত্যু হয়তো স্লিপ করে মেঝেতে পড়ে যাওয়ার কারণে হয়েছে। কিন্তু সন্দীপ তার কথায় বিশ্বাস করে না। পরে জনের লাশকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। তারপর সন্দীপ পুরো ক্রাইম স্পট ঘুরে ঘুরে পরীক্ষা করে, ওয়াশরুমের লকও চেক করে। ক্যামেরায় দেখা যায় জন কফি পড়ে যাওয়ার শার্ট পরিষ্কার করতে ওয়াশরুমে গিয়েছিল। তখন কনস্টেবল স্বামী বলে, স্যার হয়তো সত্যি জন স্লিপ করে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। কিন্তু সন্দীপ মনে করে এটা সাধারণ দুর্ঘটনা নয়, এটা একটা মার্ডার। তখন সে জন সম্পর্কে তথ্য খুঁজতে থাকে। জানতে পারে জনের একটা ছোট ভাই আছে, নাম ইভান। সে অনেক দিন ধরে আমেরিকায় থাকে, আর জনের একজন পার্টনারও আছে, নাম জর্জ। সন্দীপ তার জুনিয়রদের বলে, জর্জকে ডেকে আনো, আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। এরপর পুলিশ অফিসাররা সব কর্মচারীর ফোন এক জায়গায় রেখে দেয়। তখন স্বামী বলে, স্যার আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আমরা খুনিকে কিভাবে ধরবো? সন্দীপ তখন বলে, খুনি যতই চালাক হোক কিছু না কিছু ভুল সে করবেই, আমাদের শুধু সেই ভুলটা ধরতে হবে। এদিকে অরবিন্দ এসে সন্দীপকে বলে, স্যার আমি তো শুধু জনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমার দরকার আছে, তাই কি আমি যেতে পারি? তখন সন্দীপ বলে, না, সত্যি বের না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে বের হতে পারবে না। এরপর সন্দীপ সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি জন পড়ে যাওয়ার শব্দ শুনেছিলে? তখন মীরা বলে, না স্যার, সেই সময় শান্তি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করছিল, তাই আমরা কোনো শব্দ শুনিনি। এরপর সন্দীপ দারোয়ান সত্যমকে জিজ্ঞেস করে, জন ওয়াশরুমে ছিল, তখন তুমি কোথায় ছিলে?
সত্যম বলে, আমি তখন কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলাম। সন্দীপ এবার শান্তিকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক দিন ধরে এখানে কাজ করছো, জনের ব্যবহার কেমন ছিল? শান্তি বলে, জন স্যার খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে সাহায্য করতেন, এমনকি হাফ টাইমে কর্মচারীদের চা বিস্কুটও দিতেন। এরপর সন্দীপ সবাইকে একে একে জিজ্ঞেস করে কিন্তু কোনো প্রমাণ পায় না। কিছুক্ষণ পর হঠাৎ করে সন্দীপ স্বাতি নামে এক কর্মচারীর ব্যাগে স্লিপিং পিলস খুঁজে পায়। তখন সে স্বাতিকে জিজ্ঞেস করে, তুমি এই ওষুধ কেন খাও আর কোথা থেকে কিনেছো এই ওষুধ? স্বাতি বলে, স্যার আমি মেডিকেল থেকে কিনেছি, কয়েকদিন ধরে আমার ঘুম আসছে না তাই খাচ্ছি। তখন সন্দীপ মনে মনে ভাবে, কোনো ডাক্তার প্রেসক্রাইব না করলে ফার্মেসি থেকে এমন ওষুধ দেওয়া হয় না, তাহলে কিভাবে স্বাতির কাছে এটা এলো? তখন সে তার এক অফিসারকে বলে, তুমি গিয়ে ওই মেডিকেলে এই বিষয়ে খোঁজ বের করো। এদিকে মোহন নামে এক কর্মচারী সন্দীপকে জানায় যে গত সপ্তাহে জন স্যার আর বিবেশ নামের এক কর্মচারীর মধ্যে ঝগড়া হয়েছিল। জন তখন খুব রেগে গিয়ে বিবেশের ওপর চিৎকারও করেছিল। তখন বিবেশ সন্দীপকে বলে, হ্যাঁ স্যার, আমি জনের ওপর রেগে গিয়েছিলাম, কিন্তু আমি তাকে মারিনি। এরপর সন্দীপ দেখে যে সাগরের আঙ্গুলে চোট লেগেছে। তখন সে সাগরকে জিজ্ঞেস করে, তোমার আঙ্গুলে এই ব্যথাটা কিভাবে লাগলো? সাগর বলে, স্যার আমার ডেস্ক একটু ভাঙা, সেটাতে আঙ্গুল কেটে গেছে। এরপর পুলিশ গিয়ে সাগরের ডেস্ক চেক করে, আর সত্যিই দেখা যায় ডেস্ক ভাঙা। তবু অনেক চেষ্টা করেও কোনো প্রমাণ মিলছিল না। হঠাৎ কনস্টেবল স্বামীর চোখ পড়ে অরবিন্দের দিকে। সে বেশ অদ্ভুত আচরণ করছিল। স্বামী তার ব্যাগ চেক করতে গেলে অরবিন্দ হঠাৎ ব্যাগ নিয়ে বাইরে পালাতে যায়, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। অরবিন্দের ব্যাগ তল্লাশি করে দেখা যায় ভেতরে ড্রাগস আছে। সন্দীপ জিজ্ঞেস করে, এগুলা কোথা থেকে এনেছো? অরবিন্দ বলে, স্যার আমি ড্রাগ সাপ্লাইয়ের কাজ করি, কিন্তু আমি জনকে মারিনি। এরপর পুলিশ অরবিন্দকে গ্রেপ্তার করে ফেলে। এদিকে তখন কোম্পানিতে আসে জর্জ। সন্দীপ জর্জকে জন সম্পর্কে জিজ্ঞেস করে। জর্জ বলে, জন খুব ভালো মানুষ ছিল, যতদূর আমি জানি তার কোনো শত্রু ছিল না। জর্জের বক্তব্য নিয়ে সন্দীপ তাকে চলে যেতে দেয়। এবার সন্দীপ চিন্তায় পড়ে যায়, আসল খুনিকে কিভাবে ধরা যাবে। ঠিক তখনই সে দেখে একটা ব্ল্যাক কারে চকলেটের দাগ আছে। সন্দীপ ভাবে নিশ্চয়ই খুনি এই দাগ রেখে গেছে। সে তখন কর্মচারীদের জিজ্ঞেস করে, এই ব্ল্যাক কার কার? তখন অরুণ নামে এক কর্মচারী বলে, স্যার ওটা আমার গাড়ি। সন্দীপ তখন জিজ্ঞেস করে, তোমার গাড়িতে এই চকলেটের দাগ এলো কিভাবে? অরুণ বলে, স্যার হয়তো আমার ছেলে মজা করে দিয়েছে। এরপর সন্দীপ সব কর্মচারীর ফোন পরীক্ষা করতে থাকে। তখন এক অফিসার ফোন করে জানায়, স্যার ওই স্লিপিং পিলস আসলে ডাক্তার রাকেশ স্বাতিকে দিয়েছিলেন। ওটা শুনে সন্দীপ ভাবে, তাহলে স্বাতি কেন মিথ্যা বলেছিল যে সে ওষুধ মেডিকেল থেকে কিনেছে? সন্দীপ সরাসরি ডাক্তার রাকেশের বাড়ি যায়। যাওয়ার আগে সে স্বামীকে বলে, আমি না ফেরা পর্যন্ত কাউকে বাহিরে যেতে দিবে না। রাকেশের কাছে গিয়ে সন্দীপ জিজ্ঞেস করে, আপনি কি বিটেক কোম্পানির কাউকে চিনেন? রাকেশ সঙ্গে সঙ্গে বলে, না আমি চিনি না। তখন সন্দীপ বলে, আপনি না চিনলে বিটেক কোম্পানির সব কর্মচারীর ফোনে আপনার নাম্বার এলো কিভাবে? কারণ সন্দীপ যখন ফোন চেক করছিল তখন সবার ফোনে রাকেশের নাম্বার পাওয়া গিয়েছিল। এটা শুনে সন্দীপ বুঝতে পারে রাকেশ নিশ্চয়ই খুনির ব্যাপারে কিছু জানেন। তাই সে বলে, আপনি যদি সত্যিটা আমাকে না বলেন তাহলে আপনিও বিপদে পড়বেন। অবশেষে রাকেশ সব খুলে বলে। সে জানায়, আমার স্ত্রীও ডাক্তার। একদিন মীরা আমাদের হাসপাতালে ডেলিভারির জন্য এসেছিল। চেক আপ করার পর আমার স্ত্রী জানতে পারে যে মীরার পেটের ভেতরেই বাচ্চা মারা গেছে। এটা শুনে মীরা খুব ভেঙে পড়ে, কিছুই বুঝতে পারছিল না বাচ্চা মারা গেল কিভাবে। পরে যখন মীরার ব্লাড টেস্ট করা হয় তখন আমরা জানতে পারি যে মীরার রক্তে রেড ভাইরাস কন্টেন্ট নামের এক ধরনের ভাইরাস পাওয়া গেছে, আর এই ভাইরাস শুধু ভারতের বাইরে তৈরি হয়। কিছুদিন পর অ্যালবার্ট আর সাগর রাকেশের কাছে আসে। তারা বলে, স্যার কয়েকদিন ধরে আমাদের চোখে ব্যথা আর মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। এটা শুনে রাকেশ ভাবনায় পড়ে যায়, বিটেক কোম্পানির কর্মচারীদের এমন সব সমস্যা কেন হচ্ছে। পরে অ্যালবার্ট আর সাগর রাকেশকে আরো বলে, স্যার আমাদের কোম্পানির প্রায় সবাই ভুগছে, কারো প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, কারো প্রচন্ড রক্ত বমি হচ্ছে। এটা জানার পর রাকেশ সবাইকে নিজের বাড়িতে ডেকে নেয়। রাকেশ তাদের বলে, তোমাদের সবাইকে এই রেড ভাইরাস খাওয়ানো হচ্ছে। আমার ধারণা তোমাদের বস জনি তোমাদেরকে এই ভাইরাস দিচ্ছে। সব কর্মচারী তখন বলে, স্যার আমরা কয়েকদিন ধরে ভীষণ দুর্বল বোধ করছি। এরপর রাকেশ বিটেক কোম্পানির খাবার ল্যাব পরীক্ষা করে দেখে খাবারের ভেতরেও রেড ভাইরাস মেশানো হচ্ছে। তখন সে সাগরকে ফোন করে বলে, জনের কাছে একটা পেন ড্রাইভ আছে যেটা সে সবার থেকে লুকিয়ে রেখেছে, তুমি যেভাবেই হোক সেটা আমাকে এনে দাও। অনেক কষ্টে সাগর সেই পেন ড্রাইভ রাকেশকে এনে দেয়। পেন ড্রাইভে রাকেশ দেখে যে জনের ভাই ইভান আমেরিকায় একটা ভি ফার্মা নামে কোম্পানি চালায়। ইভানই সেই রেড ভাইরাস বানিয়েছে, আর ভাইরাসের সাইড ইফেক্ট চেক করার জন্য জন নিজের কর্মচারীদের খাবারে এই ভাইরাস মেশাচ্ছিল। তাই সবার শরীর খারাপ হচ্ছিল, অথচ কেউ
কিছু বুঝতেই পারেনি। আসলে জনের আসল প্ল্যান ছিল আগে ভাইরাস ছড়িয়ে সবাইকে অসুস্থ করবে, তারপর অ্যান্টিডোট বানানোর নামে কর্মচারীদের কাছ থেকে অনেক টাকা নেবে। রাকেশ সন্দীপকে বলে, হ্যাঁ স্যার, কর্মচারীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তবে আমি আমার ওষুধ দিয়ে তাদের আগের চেয়ে ভালো করেছি। আমি জনের বিরুদ্ধে অভিযোগও করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগেই জন সব প্রমাণ মুছে ফেলেছিল। এটা জানার পর কর্মচারীরা ভেতরে ভেতরে জনের ওপর প্রচন্ড রাগ পুষে রাখে। জনের কারণে মীরা আর কোনোদিন মা হতে পারবে না। একদিন কয়েকজন কর্মচারী রাকেশের বাড়িতে আসে। তারা বলে, আমরা জনের বিরুদ্ধে প্রতিশোধ নেবই। রাকেশ তাদের থামাতে চায়, কিন্তু কেউ তার কথা শোনে না। শেষে রাকেশ সন্দীপকে বলে, আমি জানি জনকে আসলে কর্মচারীরাই মেরেছে। যদি আপনার সঙ্গে এমন কিছু হতো, আপনিও হয়তো খুনিকে বাঁচতে দিতেন না। আসল অপরাধী হলো ওই ভি ফার্মা কোম্পানি। এটা শুনে সন্দীপ আবেগপ্রবণ হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নয় কর্মচারীদের কোনো শাস্তি দেবে না, কারণ সে তাদের অসহায় পরিস্থিতি বুঝতে পারে। পরে সন্দীপ অফিসে ফিরে এসে কর্মচারীদের বলে, তোমরা সবাই বাড়ি চলে যাও। এরপর পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় জনের অ্যাस्थমা ছিল, আর তার মৃত্যু আসলে শ্বাসকষ্টের কারণে হয়েছে। সন্দীপ এবার সব প্রমাণ মাথায় সাজাতে থাকে। সেভাবে আসলে কর্মচারীরা জনকে কিভাবে মেরেছিল। তখন সন্দীপ মনের ভেতরে পুরো ঘটনার ছবি কল্পনা করতে শুরু করে। তখন আমাদেরকে দেখানো হয় কিভাবে কর্মচারীরা জনকে মেরেছিল। এক রাতে এমপ্লয়িরা ঠিক করে যে আগে তাদের জনের আসা যাওয়ার সময়টা জানতে হবে, তারপর সেই হিসাবে ওকে মারা হবে। তাই সবাই জনের প্রতিটা মুভমেন্ট খেয়াল করতে শুরু করে। কয়েকদিন পরে তারা একটা দিন ঠিক করে যেদিন জনকে শেষ করবে। তখন সাগর সবাইকে বলে, আমাদের অফিসে সর্বত্র কার্বন ডাই অক্সাইডের পাইপ লাগানো আছে। যখনই অফিসে আগুন লাগে তখনই স্বয়ংক্রিয়ভাবে এই গ্যাস বেরোতে থাকে। আমরা যদি কোনোভাবে জনকে ওয়াশরুমে আটকে ফেলতে পারি আর পাইপ দিয়ে ধোঁয়া ওখানে পৌঁছে দিতে পারি, তাহলে ভেতর থেকে গ্যাস ছাড়বে আর গ্যাসে দম বন্ধ হয়ে জনের মৃত্যু হবে। পরদিন সত্যম এক পাইপ ওয়াশরুমে লাগিয়ে দেয়, আর সাগর তার গাড়িটা এমনভাবে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেয় যাতে কিছুই রেকর্ড না হয়। শান্তি তখন জনের কফি মেশিনে ছোট্ট একটা টিস্যু ঢুকিয়ে দেয়। স্বাতি আবার ওয়াশরুমের লক ঠিক মতন চেক করে নেয়। অরুণ সবাইকে বলে জন ভেতরে ঢুকলে তারা বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে। এরপর সাগর কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার টয়লেটের পাইপে লাগিয়ে দেয়। সবাই তখন জনের সামনে একেবারে নর্মাল থাকার অভিনয় করতে থাকে। হঠাৎ জন যখন কফি খেতে যায় তখন তার জামায় কফি পড়ে যায়, তাই সে কফি মুছতে ওয়াশরুমে ঢোকে। ঠিক তখনই সত্যম ওয়াশরুমের পেছন থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে। ধোঁয়ার কারণে গ্যাস বেরোতে থাকে আর জনের শ্বাস নিতে কষ্ট হয়। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। দম আটকে অ্যাজমার কারণে জনের মৃত্যু হয়। এরপর এমপ্লয়িরা দ্রুত সবকিছু ঠিকঠাক করে দেয় যাতে কারো সন্দেহ না হয়, তবে তারা রাজীবকে কিছু জানায় না। পরে রাজীব যখন জনকে খুঁজতে ওয়াশরুমে যায় তখনই সেখানে জনের লাশ পায়। সবাই তখন ভান করে যে জন নাকি পা পিছলে পড়ে মারা গেছে, কিন্তু সত্যিটা আসলে বুঝে ফেলে সন্দীপ। অনেক খোঁজ খবর নিয়ে সে জানতে পারে কিভাবে এমপ্লয়িরা জনকে মেরেছে, তবে সে কাউকে শাস্তি দিতে চায় না। তাই সে কমিশনারকে গিয়ে বলে জনের মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে। তবে সে একটা সিদ্ধান্ত নেয়, যে লোকের আদেশে জন এমপ্লয়ীদের রেড ভাইরাস দিত সে আসল মানুষটাকে সে ধরবেই। তারপর সন্দীপ ভি ফার্মা কোম্পানির খোঁজখবর নিতে শুরু করে এবং সেই জায়গায় যায় যেখানে ওরা ওষুধ সরবরাহ করত। তখন দেখা যায় জনের মৃত্যুর পর জর্জ ভিটেক কোম্পানির মালিক হয়ে গেছে। এখানেই সিনেমাটি শেষ হয়। মানে বুঝলে তো, সিনেমার পার্ট 2 আসবে, আর ওখানে সন্দীপের আসল টার্গেট হবে জনের ভাই ইভান। তোমাদের কাছে এই সিনেমাটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে নাও এ সাব্বির এক্সপ্লেইন চ্যানেলটাকে।